হ্যাঁ, প্রিয় শিক্ষার্থীরা, এখন আমি মূলধন এর দ্বিতীয় ধাপ শুরু করব। তো যা বলছিলাম, শুধুমাত্র সংরক্ষিত আয়ের ব্যয়ের সাথে ব্যক্তিগত কর হার এবং ঋণের ব্যয়ের সাথে কোম্পানির কর হার সমন্বয় করতে হয়। অগ্রাধিকার শেয়ার পরিশোধযোগ্য ও অপরিশোধযোগ্য হতে পারে। একটি কোম্পানির মূলধন কাঠামোতে শুধুমাত্র সাধারণ শেয়ার মূলধন থাকলে যা সাধারণ শেয়ারের ব্যয়, তাই কোম্পানির মূলধন ব্যয়। ঋণ মূলধন ব্যবহারের কারণে গড় মূলধন কমে, কিন্তু একটি নির্দিষ্ট সীমার পর ঋণ মূলধন বাড়ালে কোম্পানির গড় মূলধন ব্যয় বাড়ে। মূলধনের উৎসসমূহের ভারের যোগফল সবসময় এক হবে। একটি কোম্পানির মূলধনের উৎস দুটি হলে একটির ভার 0.40% হলে অন্যটির ভার অবশ্যই 0.60% হবে। একটি কোম্পানির ইকুইটি মূলধন চারটি বিষয়ের সমষ্টি, যথা ইকুইটি মূলধন ইকুয়াল টু সাধারণ শেয়ার মূলধন প্লাস অগ্রাধিকার শেয়ার মূলধন প্লাস সংরক্ষিত আয় প্লাস লাভ ক্ষতি হিসাবের ক্রেডিট উদ্বৃত্ত ইত্যাদি। ইকুইটি মূলধন ব্যয়যুক্ত নয়। ইকুইটি মূলধন ব্যয়মুক্ত নয়, কেননা সাধারণ শেয়ারের ক্ষেত্রে উত্তোলন ব্যয় রয়েছে। সংরক্ষিত তহবিল শেয়ার হোল্ডারদের মাঝে লভ্যাংশ হিসাবে বণ্টন করা হলে তারা ব্যক্তিগতভাবে অন্য কোনো ক্ষেত্রে বিনিয়োগ করে মুনাফা করতে পারত। তাই সংরক্ষিত তহবিল সুযোগ ব্যয়ের সৃষ্টি হয়। উত্তোলন ব্যয় থাকলে ঋণ মূলধন ব্যয়, সাধারণ শেয়ার ব্যয়, অগ্রাধিকারের শেয়ারের ব্যয় বাড়বে। বন্ড ইল্ড ও ঝুঁকি অধিহার পদ্ধতিতে সাধারণ শেয়ার মূলধনের ব্যয় হল সাধারণ শেয়ারের মূলধন ব্যয়, অর্থাৎ KS ইকুয়াল টু দীর্ঘমেয়াদী বন্ডের ইল্ড প্লাস ঝুঁকি অধিহার। নতুন শেয়ার ইস্যু করলে উত্তোলন ব্যয়ের সৃষ্টি হয়। নতুন শেয়ার ইস্যু করার সময়ে শেয়ার ইস্যু ও বিক্রয়ের জন্য উত্তোলন ব্যয় পরিশোধ করতে হয়। এই উত্তোলন ব্যয়ের জন্য শেয়ার বিক্রয় থেকে অর্জিত আয় কমে যায়। সাধারণ শেয়ার মূলধনের ব্যয় নির্ণয়ের কিছু সমস্যা দেখা দেয়, যেমন 1. সাধারণ শেয়ারের প্রত্যাশিত লভ্যাংশের হার অগ্রাধিকার শেয়ারের মতো নির্দিষ্ট না। 2. ভবিষ্যতে কোম্পানির আয় ও লভ্যাংশ বৃদ্ধির হার অনুমান করা একটি জটিল কাজ। 3. ফার্মের ঝুঁকি নির্ণয় করাও একটি জটিল কাজ। এখন আমি অনুধাবনমূলক কিছু প্রশ্ন বলবো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা মনোযোগ সহকারে শুনবে। যেমন, অগ্রাধিকার শেয়ারকে কেন সংকর সিকিউরিটিজ বলা হয়? উত্তর: যে কারণে অগ্রাধিকার শেয়ারকে সংকর সিকিউরিটি বলা হয় তা নিম্নে দেওয়া হলো। 1. সাধারণ শেয়ারের মেয়াদ যেমন অসীম, তেমনি অগ্রাধিকারের শেয়ার মেয়াদও অসীম। সাধারণ শেয়ার হোল্ডাররা যেমন লভ্যাংশ পায়, তেমনি অগ্রাধিকার শেয়ার হোল্ডাররাও লভ্যাংশ পায়। তাই অগ্রাধিকার শেয়ারের মধ্যে সাধারণ শেয়ারের বৈশিষ্ট্য বিদ্যমান। 2. ঋণদাতাদের আয় সুদ যেমন নির্দিষ্ট করা থাকে, তেমনি অগ্রাধিকার শেয়ারের আয়ও বা লভ্যাংশ নির্দিষ্ট করা থাকে। আবার ঋণদাতারা যেমন আগে থেকেই তাদের আয় সম্পর্কে জানতে পারে, তেমনি অগ্রাধিকার শেয়ার হোল্ডাররাও তাদের
আয় আগে থেকে জানতে পারে। তাই অগ্রাধিকার শেয়ারের মধ্যে ঋণের বৈশিষ্ট্য বিদ্যমান। এই জন্য এটাকে সংকট সিকিউরিটি বলা হয়। 2. ঋণ মূলধনের ব্যয় সবসময় কর পরিবর্তে হয় কেন তা ব্যাখ্যা করো। ঋণের সুদের ব্যয় একটি কর বাদযোগ্য খরচ। ব্যবসা প্রতিষ্ঠান সাধারণত ঋণ গ্রহণ বাবদ যে পরিমাণ সুদ পরিশোধ করে তা সুদ ও করপূর্ব মুনাফা থেকে বাদ দিয়ে করযোগ্য মুনাফা বা করপূর্ব মুনাফা নির্ণয় করা হয়। ফলে ঋণের সুদের জন্য কোম্পানিকে কম কর দিতে হয়। তাই বলা যায় ঋণ মূলধন ব্যবসা প্রতিষ্ঠানের জন্য কর সুবিধা নিয়ে আসে। এই সুবিধার কথা বিবেচনা করে করপূর্ব ঋণের ব্যয়কে কর পরিবর্তে ঋণের ব্যয়ে রূপান্তর করা হয়। 3. ইকুইটি শেয়ার মূলধন কি ব্যয়মুক্ত ব্যাখ্যা করো। অনেকে ইকুইটি শেয়ার মূলধনকে ব্যয়মুক্ত হিসাবে অভিহিত করেছেন। তাদের মতে কোম্পানি শেয়ারহোল্ডারদের কাছ থেকে যে মূলধন সংগ্রহ করে তার জন্য বাধ্যতামূলক লভ্যাংশ দিতে হয় না। কোম্পানি যথেষ্ট পরিমাণ মুনাফা করতে পারলে শেয়ারহোল্ডারদের লভ্যাংশ প্রদান করা হয়। এই জন্য তারা ইকুইটি শেয়ার মূলধনকে ব্যয়মুক্ত বলেছেন। কিন্তু এটি মূলত সম্পূর্ণ ব্যয়মুক্ত নয়, কেননা ইকুইটি শেয়ারের ক্ষেত্রে উত্তোলন ব্যয়, লভ্যাংশ প্রদান ব্যয় ইত্যাদি রয়েছে। তাহলে পরিশেষে বলা যায় যে ইকুইটি শেয়ার মূলধন ব্যয়মুক্ত নয়, বরং ব্যয়যুক্ত। 4. অগ্রাধিকার শেয়ারের ব্যয় নির্ণয়ে কর সমন্বয় দরকার হয় না কেন ব্যাখ্যা করো। যেহেতু কর পরবর্তী আয় বা নিট মুনাফা থেকে অগ্রাধিকার শেয়ারের লভ্যাংশ প্রদান করা হয়, তাই অগ্রাধিকার শেয়ারের ব্যয়ের সাথে কর সমন্বয়ের দরকার নাই। যদি অগ্রাধিকার শেয়ারের লভ্যাংশ ঋণের সুদের মতো করপূর্ব আয় থেকে পরিশোধ করা হতো, তবে অগ্রাধিকার শেয়ারের লভ্যাংশের সাথে কর সমন্বয় করা হতো। 5. ঋণ তহবিল সর্বাপেক্ষা কম ব্যয়যুক্ত মূলধনের উৎস কেন তা ব্যাখ্যা করো। নিম্নলিখিত কারণে ঋণের মাধ্যমে সংগৃহীত মূলধনের ব্যয় অন্যান্য উৎস থেকে কম। ক. ঋণকৃত মূলধনের উপর যে সুদ প্রদান করা হয় তা একটি করবাদযোগ্য ব্যয়, অর্থাৎ ঋণের সুদের উপর কর সুবিধা পাওয়া যায়। খ. কোম্পানি ঋণের মাধ্যমে টাকা সংগ্রহ করলে ঋণদাতাদের বাধ্যতামূলকভাবে বছর শেষে সুদ প্রদান করতে হয়। যেহেতু ঋণদাতারা নিশ্চিতভাবে কোম্পানি থেকে সুদ পাচ্ছে, তাই তারা কম সুদে টাকা ধার দিয়ে সন্তুষ্ট থাকে। কিন্তু অন্য তহবিল ঋণ যোগানদাতাদের আয় নিশ্চিত না, তাই তাদের ক্ষেত্রে ব্যয়ও বেশি। 6. ঋণ মূলধনের ব্যয় সাধারণ শেয়ার মূলধনের ব্যয় থেকে কম হয় কেন তা ব্যাখ্যা করো। ঋণ মূলধনের ব্যয় একটি করবাদযোগ্য ব্যয়, অন্যদিকে শেয়ার মূলধনের ব্যয় একটি কর অবাদযোগ্য ব্যয়। সেই কারণে ঋণ মূলধনের ব্যয় সাধারণ শেয়ার মূলধনের ব্যয় থেকে কম। ঋণ মূলধনের সুদ সাধারণত করপূর্ব আয় থেকে পরিশোধ করা হয়। এই জন্য ঋণের ব্যয়ের সাথে কর সমন্বয় করা হয়, ফলে ঋণের ব্যয় কম হয়। আবার সাধারণ শেয়ারের লভ্যাংশ কর পরিবর্তে মুনাফা থেকে দেওয়া হয়। এই জন্য সাধারণ শেয়ারের ব্যয়ের সাথে
কর সমন্বয় করা হয় না, ফলে সাধারণ শেয়ারের ব্যয় বেশি হয়ে থাকে। 7. মূলধন ব্যয় নির্ণয়ে মূলধনের উৎসসমূহের ভার গুরুত্বপূর্ণ কেন তা বিস্তারিত ব্যাখ্যা করো। আমরা জানি মূলধনের এক একটি উৎসের ব্যয় এক এক রকম হয়ে থাকে, যার ফলে গড় মূলধন ব্যয় প্রভাবিত হতে পারে। যেমন, যদি মূলধন কাঠামোতে ঋণকৃত মূলধন বেশি হয়, যার খরচ অন্যান্য উৎস তুলনামূলকভাবে কম, তবে গড় মূলধনও কম হয়। আবার যদি মূলধন কাঠামো শেয়ার মূলধন বেশি হয়, যার খরচ অন্যান্য উৎস অপেক্ষা অনেক বেশি হয়, তবে গড় মূলধন ব্যয় বেড়ে যাবে। তাই বলা যায় যে কোনো প্রতিষ্ঠানের মূলধন ব্যয় নির্ধারণে মূলধনের উৎসসমূহের ভার অত্যন্ত গুরুত্বপূর্ণ। 8. কিভাবে উত্তোলন ব্যয় বন্ডের নিট অর্জিত আয়কে প্রভাবিত করে তা ব্যাখ্যা করো। একটা বন্ড বিক্রয় থেকে নিট অর্জিত আয় হচ্ছে সেই তহবিল যা প্রকৃতপক্ষে বন্ড বিক্রি থেকে পাওয়া যায়। অন্যদিকে বন্ড ইস্যু বা বিক্রির সময় যে ব্যয় হয়ে থাকে তাকে উত্তোলন ব্যয় বলা হয়। উত্তোলন ব্যয় বন্ড বিক্রয় থেকে নিট অর্জিত আয়কে কমিয়ে দেয়। যেমন, একটা কোম্পানি 12% সুদে 1000 টাকা মূল্যের অপরিশোধিত বন্ড আছে। বন্ডটি যদি অভিহিত মূল্যে বিক্রয় করা হয়, তবে এর নিট অর্জিত আয় হবে 1000 টাকা। আবার বন্ডটি যদি 5% উত্তোলন ব্যয় বিক্রয় করা হবে, তবে নিট অর্জিত আয় হবে নিট অর্জিত আয় ইকুয়াল টু বিক্রয় মূল্য মাইনাস উত্তোলন ব্যয়, অর্থাৎ 1000 টাকা মাইনাস 5% ইন্টারেস্ট, 5% সুদ, দেখা গেল 50 টাকা। এখন এটার নিট অর্জিত আয় হচ্ছে 950 টাকা। 9. উত্তোলন ব্যয় সাধারণ শেয়ারের মূলধন ব্যয়ের উপর কী প্রভাব ফেলে ব্যাখ্যা করো। উত্তোলন ব্যয় বলতে কোনো আর্থিক সিকিউরিটিজ বিক্রয়ের সাথে জড়িত খরচাবলীকে বোঝানো হয়। সাধারণ শেয়ার মূলধন সংগ্রহের সময়ও কতগুলো উত্তোলন ব্যয় সংঘটিত হয়ে থাকে। উত্তোলন খরচের মধ্যে অবলোকন ফি, দালালি খরচ, আইন খরচ ইত্যাদি অন্যতম। এই সকল ব্যয়সমূহ সাধারণ শেয়ারের মোট বিক্রয় মূল্য থেকে বাদ দেওয়া হয়, যার কারণে শেয়ার বিক্রয়ের মাধ্যমে প্রাপ্ত অর্থের পরিমাণ কমে যায়। যেহেতু উত্তোলন ব্যয়ের মাধ্যমে সাধারণ শেয়ার মূলধনের পরিমাণ কমে যায়, সেই জন্য মূলধন খরচ বৃদ্ধি পায়। অতএব উত্তোলন ব্যয় সাধারণ শেয়ার মূলধন ব্যয়কে প্রভাবিত করতে পারে। 10. একটি প্রতিষ্ঠানের গড় মূলধন ব্যয় কখন সাধারণ শেয়ারের মূলধন ব্যয়ের সমান হয় ব্যাখ্যা করো। যখন একটি কোম্পানির মূলধন কাঠামোতে কোনো ধরনের ঋণ মূলধন থাকে না, তখন ওই প্রতিষ্ঠানের গড় মূলধন ব্যয় সাধারণ ব্যয়ের মূলধন সমান হয়। এবং 100% মূলধনমুক্ত প্রতিষ্ঠানের ক্ষেত্রে সাধারণ শেয়ার মূলধন ব্যয়কেই মূলধন ব্যয় বলা হয়। এইটা ছিল দ্বিতীয় ধাপ। এরপরে তৃতীয় ধাপ তুলে ধরব।